বাইকার্বনেট এবং সালফেট সল্ট, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি দুই ভাগে, এটা হচ্ছে কার্বনেট আর এটা হচ্ছে নন বাইকার্বনেট, ঠিক আছে? কার্বনেটটা টেম্পোরারি হার্ডনেস, মানে এটা ভালো, মুভ করা যাবে ইজিলি, কিন্তু নন বাইকার্বনেটটা তাহলে ঠিক ওইটার উল্টা, মোটামুটি বলা যায় পার্মানেন্ট হার্ডনেস, এবং এটা রিমুভ করাটা একটু কষ্টসাধ্য, এটা সাধারণত রিমুভ করা যায় না। এখন একটা স্কেল আছে হার্ডনেস স্কেল, সেক্ষেত্রে আমরা কোন লিমিট, কতটুকু লিমিট থাকলে হার্ডনেসের আমরা সেটাকে একসেপ্ট করব অথবা রিজেক্ট করব, এটা ডিফাইন করার জন্য আমাদেরকে একটা স্কেল ঠিক করে দেওয়া আছে। যেমন লেস দেন 1, এটা হচ্ছে যদি লেস দেন 1 থাকলে সেটাকে আমরা সফট ওয়াটার বলি, আর 1 থেকে 3 থাকলে হচ্ছে মডারেটলি হার্ড, 3 থেকে 6 হার্ড ওয়াটার, আর ওভার 6 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে ইউনিটটা খেয়াল করবা সবাই, এটা যাতে মনে থাকে, কারণ শুধু তুমি 6 1 2 3 3 to 6 এভাবে বললে হবে না, তোমাকে ইউনিট সহ বলতে হবে, তাহলে এটা হচ্ছে ভেরি হার্ড, ঠিক আছে? এখন ড্রিঙ্কিং ওয়াটার হওয়ার জন্য আমাদের কতটুকু হার্ডনেস একসেপ্ট করা যাবে সেটা হচ্ছে মডারেট লেভেল পর্যন্ত। মডারেট কতটুকু ছিল? 1 to 3। 1 to 3। 1 to 3। আচ্ছা, তাহলে 3 পর্যন্ত যদি থাকে হার্ডনেস, তাহলে সেটা আমরা খাওয়ার জন্য উপযুক্ত মনে করব, কিন্তু এর চেয়ে বেশি থাকলে সেটাকে আমরা অনুপযুক্ত ভাববো, ঠিক আছে? এখন হার্ডনেস আমরা রিমুভ করতে পারি কিভাবে? এক্ষেত্রে ক্লাসিফিকেশন অনুযায়ী টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস কিভাবে রিমুভ করা যায়। টেম্পোরারি হার্ডনেস হচ্ছে এডিশন অফ লাইম, এডিশন অফ সোডিয়াম কার্বনেট, এই তিনটা প্রসেসে করা যায়। আর পার্মানেন্ট হার্ডনেস তাহলে একটা ইজি প্রসিডিউর হচ্ছে কি বয়েলিং, ঠিক আছে? আমরা সাধারণত যারা একটু আরবান এরিয়ায় থাকি, সেহেতু এই বয়েলিং এর মাধ্যমে কিছু যদি হার্ডনেস থেকে থাকেও তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, এটাই হচ্ছে সবচাইতে ইজি প্রসিডিউর। পার্মানেন্ট হার্ডনেস এর ক্ষেত্রে এডিশন অফ সোডিয়াম কার্বনেট বেস এক্সচেঞ্জ প্রসেস, তোমরা জাস্ট প্রসেসগুলোর নাম জেনে রাখো, আর সবচেয়ে ইজিয়েস্ট কোন প্রসিডিউরটা সেটা কোন ক্ষেত্রে করা হয়, বয়েলিং, যেটা টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে করা হয়, এটা একটু জেনে রাখলেই হবে। তাহলে আমাদের ওয়াটার পলিউশন নিয়ে মোটামুটি এতটুকুই ছিল। এখানে তোমাদের সবকিছু ইম্পর্টেন্ট যা যা কিছু সবকিছু কভার করা আছে, আর যারা এর চেয়েও ভালো পারতে চাও, ভালো নাম্বার পেতে চাও, তারা বইটা খুলে আরো কিছু এক্সট্রা জিনিস দেখে নিতে পারবে, ঠিক আছে? লেকচারে যতটুকু পড়ানো হয় এটাই তোমাদের পুরো সিলেবাস, তোমাদের পরীক্ষার পাশ করা এটাকে এনশিওর করবে, তোমাদের মিনিমাম যতটুকু না জানলেই না সেটুকু এনশিওর করবে। কিন্তু তোমরা যদি আরো ভালো বুঝতে চাও তাহলে তোমাদেরকে নিজেদের উদ্যোগে মেইন বই খুলে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিতে হবে, ঠিক আছে? তবে ক্লাসে আমাদের যা পড়ানো হয় সেটাই মোটামুটি তোমাদের পরীক্ষার সব সিলেবাস কভার হয়ে যায়, 70 থেকে 80% কভার হয়ে যাবে, ঠিক আছে? বাকিটা তোমরা নিজেরা কিছু এক্সট্রা জিনিস দেখে নিতে পারো। তাহলে আমরা আজকে নেক্সট আরেকটা টপিক শুরু করি, এয়ার পলিউশন। তাহলে এয়ার কি সেটা দেখে নাও। ফিজিক্যাল মিক্সচার অফ ইন্ডিভিজুয়াল গ্যাস, মানে কয়েকটা গ্যাসের মিক্সচার হলে সেটাকে আমরা এয়ার বলি, ঠিক আছে? এয়ারে কি কি থাকে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ঠিক আছে? আরো কিছু মাইনর জিনিস থাকে, মাইনর গ্যাস থাকে, ওগুলো অত বেশি উল্লেখযোগ্য না, যার কারণে এই তিনটাকে মেইনলি আমরা কম্পোনেন্ট হিসেবে জানি। তারপর হচ্ছে ইনডোর এয়ার পলিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এয়ার পলিউশনের ক্ষেত্রে ট্রিপল স্টার দেওয়া কোনো টপিক যদি থাকে তাহলে তার মধ্যে একটা হলো এই যে ইনডোর এয়ার পলিউশন, ঠিক আছে? ইনডোর এয়ার
পলিউশন নাম থেকে বোঝা যাচ্ছে তুমি ধরো একটা রুমের মধ্যে আছো, ওই রুমের এয়ারটা পলিউটেড, কিন্তু এর বাইরে যে এয়ারটা আছে সেটা পলিউটেড না। ঠিক আছে, তাহলে ক্ষতি যা হওয়ার তা হবে ওই রুমের মধ্যে যারা আছে বা ওই বাসার মধ্যে যারা আছে তাদেরই ক্ষতি হবে, এটা আশেপাশে অন্য কারো খুব বেশি ক্ষতি করতে যাবে না। এই জন্য এটাকে ইনডোর এয়ার পলিউশন বলা হয়। এটার একটা এক্সাম্পল হতে পারে, ধরো যারা সবসময় মাটির চুলায় রান্না করে তাদের কিন্তু সিওপিডি হয়। ঠিক আছে, সিওপিডি টার্মটা শুনছো? Yes, ma'am. আচ্ছা, সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা একটা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। মেইনলি কাদের হয়? Asthma patient. মেইনলি অ্যাজমা পেশেন্ট না, মেইনলি হচ্ছে তোমার মেইল পার্সনদের বেশি হয়। ঠিক আছে, যেহেতু স্মোকিং একটা অনেক বড় ফ্যাক্টর এখানে, এই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে স্মোকিং হিস্ট্রি থাকে। তা এখন মেইলদের তো বেশি হয়, কিন্তু ফিমেলদের কখন হতে পারে এটা পরীক্ষায় স্যাররা প্রায় জিজ্ঞেস করে। এটা কমিউনিটি মেডিসিনের ভাইবাতে জিজ্ঞেস করবে না, তোমরা যখন ক্লিনিক্যাল সাইডে ভাইবা দিতে যাবা, পরীক্ষা দিতে যাবা, তখন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাহলে ফিমেলদের কখন হবে? ফিমেলদের হবে এই যে ইনডোর এয়ার পলিউশন থেকে। ঠিক আছে, অথবা প্যাসিভ স্মোকিং, ওটা থেকেও হতে পারে। তাহলে ইনডোর এয়ার পলিউশন এই জন্যই হচ্ছে গুরুত্বপূর্ণ। মেইনলি এফেক্টেড হয় ওমেন অ্যান্ড চিলড্রেন। ওই যে একটা বদ্ধ ঘরে কন্টিনিউয়াস ধোঁয়া প্রডিউস হতে হতে সেটা থেকে ইনডোর এয়ার পলিউশন হয়ে, তাহলে ফিমেল এবং চিলড্রেনরাই যেহেতু ম্যাক্সিমাম টাইম ইনডোরে থাকে, সেহেতু তারাই বেশি সাফারার হয়। তাহলে দেখি এখানে কি কি আছে এটার মধ্যে জানার মতো। ইট ইজ ওয়ান অফ দ্য 4 মোস্ট ক্রিটিক্যাল প্রবলেম, গ্লোবাল প্রবলেম। ঠিক আছে, প্রবাবলি exposes more people worldwide than does pollution in outdoor। মানে আউটডোর এয়ার পলিউশনের চেয়ে ইনডোর এয়ার পলিউশনে বেশিরভাগ লোক ডিজিজে আক্রান্ত হয় ইনডোর এয়ার পলিউশনের কারণে। ঠিক আছে, কারণ ইনডোর এয়ার পলিউশনটা আসলে খেয়াল করা হয় না, বা মানুষ খুব একটা নজরে আনে না, পাত্তা দেয় না, বা এটাকে অত বেশি গ্রাহ্য করে না। আউটডোর এয়ার পলিউশন নিয়ে যতটা বেশি মনোযোগী থাকা হয়, সেজন্য এটাতে দেখা যায় আনকনসিয়াস থাকার কারণে সবচেয়ে বেশি ডিজিজ হয় এটা থেকে। তাহলে রুরাল পিপলরা বেশি ইনডোর এয়ার পলিউশন রিসিভ করে, সেটা বলা হচ্ছে ওমেন অ্যান্ড চিলড্রেন সাফার দ্য গ্রেটার এক্সপোজার। ঠিক আছে, কি কি ডিজিজ হতে পারে? রেসপিরেটরি, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, ক্রনিক লাং ডিজিজ হতে পারে, ক্যান্সার হতে পারে। তাহলে এটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, কারো ক্ষেত্রে ধরো তুমি স্মোকিং এর হিস্ট্রি পাচ্ছ না, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে সে কখনো একটা সিগারেটও খায়নি, কিন্তু তুমি তার ক্ষেত্রে এই ইনডোর এয়ার পলিউশনের হিস্ট্রি কিন্তু পেতে পারো। তারপর অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম। এয়ার পলিউটেন্ট কি কি আছে, কি কি দিয়ে পলিউশন হয়, সেটা হচ্ছে একটা হলো গ্যাসিয়াস ম্যাটার, আর একটা হচ্ছে পার্টিকুলেট। পার্টিকুলেট মানে তো বুঝতে পারছো, কণা, কণা জাতীয় যেই ম্যাটেরিয়াল গুলো থাকে। তাহলে গ্যাসিয়াস ম্যাটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, অর্গানিক সালফাইড, ফ্লুরিন কম্পাউন্ড, অক্সাইডস অফ নাইট্রোজেন, অ্যামোনিয়া, অ্যালডিহাইড, এটসেট্রা। ঠিক আছে, আর পার্টিকুলেট ম্যাটারের মধ্যে আছে মিনারেল ডাস্ট, মেটাল ডাস্ট। মিনারেল ডাস্টগুলো দেখো যে সিমেন্ট, লাইমস্টোন, অ্যাসবেস্টস, কোল, এগুলো কিন্তু জরুরি। কারণ পার্টিকুলার ম্যাটারগুলো কেন ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের অকুপেশনাল হেলথ একটা চ্যাপ্টার আছে, ওখানে আমরা দেখব যে এই পার্টিকুলার ম্যাটার দিয়ে অনেক ডিজিজ হতে পারে, লাং ডিজিজ হতে পারে। মেটাল ডাস্ট আছে জিঙ্ক, কপার, আয়রন, লেড, অ্যাসিড মিস্ট, ফ্লুরাইড, পেইন্ট পিগমেন্ট, টোব্যাকো স্মোক, কার্বন ব্ল্যাক, পেস্টিসাইড, এটসেট্রা। এগুলো নামটা জেনে রাখলেই হবে, অনেক বেশি মুখস্থ করতে হবে, একেবারে ফ্লুয়েন্টলি ভাই ভাই জিজ্ঞেস করবে এমন না, তবে জেনে রাখতে হবে।
এখন এয়ার পলিউশনের কারণে কি কি ইফেক্ট পড়তে পারে, ঠিক আছে? যে কোনো ইফেক্টের ক্ষেত্রে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট কি হতে পারে, লেট ইফেক্ট কি হতে পারে, এটাকে আরেকভাবে বলতে পারি অ্যাকিউট ইফেক্ট কি হতে পারে, ক্রনিক ইফেক্ট কি হতে পারে। মানে এক্সপোজার হওয়ার সাথে সাথে মানে 2-1 দিনের মধ্যেই অথবা একদম অন ইনস্ট্যান্ট কি হতে পারে সেটা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট। আর ডিলেড ইফেক্ট হচ্ছে অনেক দিন টানা এক্সপোজার আছে, তারপরে আস্তে আস্তে ওই গ্যাস অথবা ওই পলিউশনে এক্সপোজার হতে হতে তার একটা ক্রনিক ডিজিজ ডেভেলপ করে, যেটা অনেক দিনের কন্ট্যাক্ট প্রয়োজন। আর ইমিডিয়েট ইফেক্টের জন্য শর্ট টার্ম কন্ট্যাক্ট হলেই এনাফ। তারপরে ইমিডিয়েট ইফেক্ট কি হতে পারে, রেসপিরেটরি ইলনেস, ইনক্রিজ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। আর ডিলেড ইফেক্ট হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, কার্সিনোমা লাং। ক্রনিক ব্রঙ্কাইটিসটা মেইনলি হচ্ছে সিওপিডি যেটা বললাম সেটাই, আর লাং ক্যান্সার হতে পারে। আর আদার ইফেক্ট কি কি হতে পারে তাহলে? প্ল্যান্ট অ্যানিমালের ক্ষেত্রে প্ল্যান্ট গুলো ভালো গ্রো করতে পারবে না। আর হচ্ছে তোমার ক্যাটেল, তারপরে হচ্ছে ফলিজ যেগুলো আছে সেগুলো দিয়ে কন্টামিনেটেড হওয়ার মাধ্যমে ক্যাটেলরা সাফার করতে পারে। যেহেতু এটা মানুষের এনভায়রনমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেজন্য এদেরকেও তোমার পলিউশন থেকে প্রিভেন্ট করে রাখা এটা জরুরি। তারপর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইফেক্ট। সোশ্যালি তো ইফেক্ট পড়বেই, সেটা তো বুঝতে পারছো। আর ইকোনমিক ইফেক্ট পড়বে কি, ইকোনমিক বার্ডেন তৈরি হবে, ঠিক আছে? অনেক ওয়াস্টেজ হবে, বার্ডেন তৈরি হবে, মানে হেলথ স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে মানুষের অনেক বেশি এক্সপেন্স বিয়ার করতে হবে। এখন এটা হচ্ছে প্রিভেনশন অফ এয়ার। তাহলে এয়ার পলিউশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা টপিক, ইনডোর এয়ার পলিউশন আর হচ্ছে সেকেন্ড এই যে প্রিভেনশন অফ এয়ার, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে ক্লাস নেওয়ার সময়ই বলে দিচ্ছি, যদিও অনেক কিছু পড়াচ্ছি, কিন্তু কোন টপিকসটা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে সেটা বলে দিচ্ছি, যাতে এই এই জিনিসটা সবাই পায়। কেউ কিছু বলছো? আমাদের এখানে কত, আপনাদের এখানে? আমি এখানে পাশে মাসে এখান থেকে কত, এখান থেকে এখানে বাউন্ডারি ওয়াল, এটা আমাদের সাইড। আমি কি বলছি, যেটা একদম মিনিমাম 700 ফিট, এটা গভর্নমেন্ট নিয়ম, নিয়ে 700 ফিট আছে। আপনি তো মুখতে রাখবেন। আচ্ছা, কে আনমিউট করে রাখছে? এটা কার কার কথা আসছে? আনমিউট করা ছিল কার? ম্যাম রোল 13 এর। 30 না 13? ম্যাম 13 13। না 3? আচ্ছা, পার্সেন্টেজ দেখছো বেলাল? জি ম্যাম। Ma'am, 60%. হ্যাঁ, বলো তাহলে আমাকে। Ma'am, roll 3. রোল 3 অ্যাবসেন্ট। Yes, ma'am. 6. তারপরে Roll 6. হ্যাঁ লিখছি, এরপর 15. 15. সামিয়া জামান। Yes, ma'am. তারপর হচ্ছে 16. হ্যাঁ, তারপর 18. এরপরে 37. তারপর হচ্ছে 47. 6 জন অ্যাবসেন্ট, 7 জন। Yes, ma'am. আচ্ছা, তাহলে হচ্ছে
তাহলে প্রিভেনশন অফ এয়ার পলিউশন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটেনে আসতে পারে আর এবং ভাইবাতেও কিন্তু এই 5টা পয়েন্ট জিজ্ঞেস করবে, ঠিক আছে? ডিটেলস জিজ্ঞেস না করলেও 5টা পয়েন্ট বলতে হবে এবং তোমাকে এক্সাম্পল জানতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো কন্টেইনমেন্ট। এটা নাম থেকেই বোঝা যাচ্ছে কোনো একটা জিনিসকে কোনো আরেকটা কিছু আরেকটা এরিয়া অথবা একটা পটের মধ্যে বেঁধে রাখা অথবা ধরে রাখা, যাতে সেটা বাইরে কোনো দিকে ছড়াতে না পারে, ঠিক আছে? তারপর হচ্ছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, একটা ওল্ডার জিনিসকে আরেকটা নিউয়ার জিনিস দিয়ে রিপ্লেস করা। ডাইলুশন, লেজিসলেশন, ইন্টারন্যাশনাল অ্যাকশন, এই 5টা টার্ম বলতে পারতে হবে ভাইবাতে যদি জিজ্ঞেস করে, ঠিক আছে? কন্টেইনমেন্টটা কিভাবে করা যায়? কন্টেইনমেন্ট হচ্ছে তোমার ধরো কোন একটা ইন্ডাস্ট্রি থেকে এয়ার পলিউশন করার মতো অনেক জিনিস বের হবে, তাহলে সেক্ষেত্রে তারা সেটাকে কিভাবে কন্টেইনমেন্ট করবে? তাদের এক্সপোজার মানে তাদের যেদিকে ডিসপোজাল হবে সেদিক দিয়ে তারা একটা আলাদা চেম্বার করে রাখবে, সেটা সেখানেই জমা হবে, এর বাইরে যাবে না, ঠিক আছে? পরে ওই চেম্বারটা তারা যে ভাবে অনেক আউটার সাইডে নিয়ে খালি করতে পারে, এটা হচ্ছে কন্টেইনমেন্ট, ঠিক আছে? যাতে ওই এরিয়াতে এই পলিউটেড ম্যাটারগুলো ছড়াতে না পারে সেটা ব্যবস্থা করা। আর রিপ্লেসমেন্ট হচ্ছে কি, যেমন আগে হচ্ছে কিছু 3 স্ট্রোক 2 স্ট্রোক সিএনজি পাওয়া যেত, দেখছো কেউ? আগের সিএনজি গুলো বা আগের গাড়িগুলো তো দেখছো, আর বাসগুলো তো এখনো পাওয়া যায়, অনেক বেশি ব্ল্যাক এয়ার রিমুভ করে, ঠিক আছে? যেগুলো থেকে পলিউশনের হার এত বেশি, এটা আসলে মানে কোনোভাবে মেজার করা যাবে না, এত বেশি হার্মফুল। তো সেই জন্য ওগুলো রিপ্লেস এখন নতুন যে গাড়িগুলো আমদানি করা হলো, সেগুলো তো তুমি দেখবা এ ধরনের কিন্তু ধোঁয়া বের হয় না, বের হলেও সেটা খুবই কম, ঠিক আছে? কেউ যদি সি বিচে তো সবাই যাও, ওদিকে যাওয়ার সময় দেখবা অনেক কাছাকাছি পৌঁছানোর পরে অনেক অনেক বড় গাড়ি থাকে, যেগুলো থেকে অনেক বেশি পরিমাণ হিউজ পরিমাণ কালো ধোঁয়া বের হয়। তাহলে এই যে এই ধরনের গাড়িগুলো আস্তে আস্তে রিপ্লেস করে ফেলা হচ্ছে, যদিও এখনো পুরোপুরি রিপ্লেস করা হয়নি, তারপর আস্তে আস্তে দেখা যাবে এই গাড়িগুলো বন্ধ হয়ে গিয়ে সব গাড়ি মানে ধোঁয়া নির্গমন করে না এমন গাড়ি দিয়ে রিপ্লেস করা হবে। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট, মানে তুমি পুরনো যে জিনিসটা ক্ষতিকর সেটা রিমুভ করে দিয়ে সেটার জায়গায় তুমি নতুন ভালো জিনিসটা নিয়ে আসা। ডাইলুশন হচ্ছে ধরো একটা পুকুরের মধ্যে অনেক বেশি অবিশুদ্ধ পানি আছে, অপরিশুদ্ধ পানি আছে, সেখানে তুমি কিছু পরিশুদ্ধ পানি ঢেলে দিলা, তাহলে এটা ডাইলুট হয়ে যাবে না? মানে পলিউশনের রেটটা কমে যাবে, মানে 100 ml পানির মধ্যে যতটা অর্গানিজম ছিল, এখন 100 ml পানির মধ্যে তার অর্ধেক অর্গানিজম হয়ে যাবে, এটা হচ্ছে ডাইলুশন। তো এটা কিভাবে করা যায়? এখন আমরা তো এটা বুঝালাম হচ্ছে পানির ক্ষেত্রে, তাহলে এয়ারের ক্ষেত্রে কিভাবে করা যায়? এটা হচ্ছে ডাইলুশনের একটা ইয়ে হচ্ছে তোমার দে ক্যান রিমুভ বাই ন্যাচারাল মিনস। যেমন ধরো গ্রিন বেল্ট একটা টার্ম আছে, তোমরা হচ্ছে ধরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অথবা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝখানে অনেক গাছ লাগানো এবং অথবা সারাউন্ডিং এ অনেক গাছ লাগানো, তাহলে সেটার আশেপাশে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, তাহলে সেখান থেকে এয়ারগুলো যখন এদিকে আসার চেষ্টা করবে, এটা এই গাছগুলোর মাধ্যমে সেটা ডাইলুট হয়ে যাবে। মানে আমরা তো জানি গাছ আমাদের জন্য কত উপকারী, তাই না? ওভাবে করে হার্মফুল যে গ্যাসগুলো সেগুলো গাছ টেনে নিবে অথবা সেগুলোকে ডাইলুট করে ফেলবে, মানে বাতাসে ওই পলিউটেড ম্যাটারগুলোর ঘনত্বটা কমে যাবে। এটাকে বলা হয় হচ্ছে গ্রিন বেল্ট। গাছ যেহেতু সবুজ, গাছের একটা বেল্ট তৈরি করা, মানে চারপাশে ঘিরে, এটাকেই বলা হয় গ্রিন বেল্ট। এটার মাধ্যমে ডাইলুশন করা হয় এয়ার পলিউশন। আর লেজিসলেশন হচ্ছে আইন প্রণয়নের মাধ্যমে ব্যবস্থা নেওয়া। ধরো কোনো ইন্ডাস্ট্রি যদি একটা লিমিট ঠিক করে দেওয়া থাকবে, এই লিমিটের বেশি পলিউটেন্ট এয়ারে ছাড়ে, তাহলে তাদেরকে
জরিমানা করা হবে অথবা শাস্তির আওতায় আনা হবে। এভাবে করলে তাহলে এই এয়ার পলিউশনের রেটটা অনেক কমে আসবে। আর ইন্টারন্যাশনাল অ্যাকশন মানে হচ্ছে ইন্টারন্যাশনালি সেটা সবাইকে জানানো অথবা ইন্টারন্যাশনালি আইন প্রয়োগের মাধ্যমে যেই দেশ থেকে বেশি পরিমাণ এয়ার পলিউটেন্ট গুলো বের হবে সেই দেশকে জরিমানা করা হবে, শাস্তির আওতায় আনা হবে, সবকিছু। 4 নাম্বার টার্মটা হচ্ছে তোমার একটা দেশের মধ্যে ছোট ছোট পরিমাণে ল এর আন্ডারে নিয়ে এসে কন্ট্রোল করা। আর ইন্টারন্যাশনাল অ্যাকশন কেন দরকার? মানে কোনো একটা দেশকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, তাহলে এই 5টা পয়েন্ট কি সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ম্যাম। এইটা তাহলে সবাই মনে রাখবা, পরীক্ষায় যাতে এটা ভুলে না যাও, এমন ভাবে পড়তে হবে। আচ্ছা, এগুলো এতক্ষণ যেগুলো বললাম এগুলো ছিল জেনারেল মেজার, সবার জন্য একই বা সব দেশের জন্য সব জায়গার জন্য একই। ঠিক আছে, কিছু প্র্যাকটিক্যাল মেজার আছে। রিডাকশন অফ পলিউশন ফ্রম অটোমোবাইল ইন আরবান সেন্টার বা এনফোর্সিং প্রপার মেইনটেনেন্স অফ মোটর ভেহিকল। এয়ার পলিউশন ওয়ার্নিং সিস্টেম ডিউরিং এক্সেসিভ পলিউশন, মানে একটা ওয়ার্নিং সিস্টেম থাকবে যে বাতাসে একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে যেটা বাতাসে মানে কতটুকু কনসেন্ট্রেশনে কতটুকু পলিউশন হচ্ছে এটা মেজার করে সেখানে একটা ওয়ার্নিং সিস্টেম থাকবে সেটা, এবং একজন কন্ট্রোলার থাকবে অথবা একটা যে কোনো একটা অফিস থেকে, আবহাওয়া অফিস হোক অথবা যে কোনো অফিস থেকে এটা কন্ট্রোল করবে। তাহলে এই ওয়ার্নিংটা যখন দিবে তখন সবাইকে সতর্ক হয়ে যেতে হবে যে এর চেয়ে বেশি এয়ার পলিউশন হলে অবশ্যই একটা বড় বিপর্যয় হতে পারে, তখন সবাইকে সতর্ক করে দিবে। আর necessary যেমন ধরো কোভিড এর ক্ষেত্রে এটা তোমাদেরকে আগে বলছিলাম হ্যান্ড ওয়াশিং, হ্যাঁ এটার জন্য এডুকেশন দেওয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট অফ প্রিভেন্টিভ মেজার হচ্ছে হেলথ এডুকেশন। তারপরে হচ্ছে পলিউশনের সাথে রিলেটেড আরেকটা টার্ম হচ্ছে ভেন্টিলেশন। ভেন্টিলেশন কি? এয়ার কি আর ভেন্টিলেশন কি? কেউ একজন বলতে পারবে? ম্যাম, বায়ু চলাচলের ব্যবস্থাটা হচ্ছে ভেন্টিলেশন, আর এয়ার মানে তো শুধু বায়ুটা। হ্যাঁ, ভেন্টিলেশন মানে হচ্ছে আমাদের হেলদি এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য বা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য সেখানে টোটাল এয়ারটাকে রেগুলেট করা। ঠিক আছে, সেটাকে যদি পিউরিফাই করতে হয় পিউরিফাই করা, ঠান্ডা করতে হলে ঠান্ডা করা, গরম করতে হলে গরম করা, যেটা করা লাগে মানে তোমার কমফোর্টেবল এবং হেলথফুল এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য একটা নির্দিষ্ট স্পেসের এয়ারকে কন্ট্রোল করার নাম হচ্ছে তোমার ভেন্টিলেশন মেইনটেনেন্স। ঠিক আছে, তাহলে এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশনটা লিখে রাখতে পারো। Modern concept of ventilation implies not only the replacement of vitiated air by a supply of fresh outdoor air, but also control of quality of the incoming air with regards to its temperature, humidity, purity, with a view to provide thermal environment. আচ্ছা, যাই হোক, এটার মিনিং হচ্ছে মডার্ন কনসেপ্ট। আগে কনসেপ্ট ছিল কি, ধরো তোমার ইনডোর এয়ারটা পলিউটেড হয়ে গেছে, এখন তুমি এই ইনডোর এয়ারটা বের করে দিয়ে বাইরে থেকে কিছু ভালো এয়ার নিয়ে আসবা। ঠিক আছে, এখন মডার্ন কনসেপ্ট হচ্ছে আমি শুধু ইনডোরের খারাপ এয়ারটাকে বের করে দিলাম, ব্যাড এয়ারটাকে বের করে দিলাম, বাইরে থেকে যে কোনো একটা এয়ার নিয়ে আসলাম, তাহলেই কিন্তু হবে না। ঠিক আছে, বাইরে থেকে যে আমি এয়ারটা ঢুকাচ্ছি, আউটডোর এয়ার যেটা ঢুকাচ্ছি সেটাকে কন্ট্রোলড ওয়েতে ঢুকাতে হবে। সেটা টেম্পারেচার ঠিক আছে কিনা, সেটা হিউমিডিটি ঠিক আছে কিনা,
পিউরিটি ঠিক আছে কিনা, মানে আমি শুধু পিউরিটি দেখলাম যে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কতটুকু আছে, মিথেন কতটুকু আছে, সিএফসি কতটুকু আছে, এটা দেখে দেখে ঢুকালাম, তাহলে কিন্তু এনাফ না। এটা শুধু এতটুকু দেখার নামই ভেন্টিলেশন মেইনটেনেন্স নয়। এখন মডার্ন কনসেপ্টে বলা হচ্ছে এটা টেম্পারেচারটা মানুষের জন্য কমফোর্টেবল কিনা। ধরো এখন শীতকাল, এখন যদি তুমি আরো ঠান্ডা বাতাস ঢুকাও তাহলে এটা কমফোর্টেবল হবে না। বা গরমকালে তোমাকে ঠান্ডা বাতাস দেওয়ার চেষ্টা করতে হবে, তখন যদি তুমি গরম বাতাস দাও তাহলে সেটা কমফোর্টেবল হবে না। তারপর হিউমিডিটি মানে তো জানো, আর্দ্রতা বেশি হলেও যেমন মানুষের জন্য ডিসকমফোর্ট তৈরি করতে, কম হলেও ডিসকমফোর্ট তৈরি করতে পারে। তাহলে এই তিনটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, টেম্পারেচার, হিউমিডিটি, পিউরিটি। এই তিনটা দেখে মেইনটেইন করে বাইরের এয়ারটাকে ঢুকানোই হচ্ছে ভেন্টিলেশন। এখন ভেন্টিলেশন, টাইপস অফ ভেন্টিলেশন, দেয়ার আর টু বেসিক টাইপস অফ ভেন্টিলেশন। একটা হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশন আর একটা হলো আর্টিফিশিয়াল ভেন্টিলেশন। ন্যাচারাল ভেন্টিলেশন হচ্ছে ওয়াইন্ড ভেন্টিলেশন, ডিফিউশন, ইনইকুয়ালিটি অফ টেম্পারেচার। ঠিক আছে, এগুলো হচ্ছে নেচারাল, মানে হচ্ছে নেচারের মধ্যেই টেম্পারেচারের উঠানামা করে। তারপরে হচ্ছে গিয়ে ডিফিউশন হয়, ধরো কোনো জায়গার এয়ারটা বেশি পলিউশন হয়ে গেছে, সেই বাতাস কিন্তু কন্টিনিউয়াস মুভেবল একটা সাবস্টেন্স, তাহলে এক জায়গার এয়ার সবসময় আরেক জায়গায় চলে যাচ্ছে। এক জায়গায় যে পলিউটেড এয়ার সেগুলো যদি ওই জায়গায় রয়ে যেত তাহলে কিন্তু সেটা মানুষের জন্য অনেক হার্মফুল হতো। এই যে এত এয়ার পলিউশন হচ্ছে, তারপরে আমরা মানুষরা এখনো পর্যন্ত খুব বেশি ইফেক্টেড হচ্ছি না কেন? এই ন্যাচারাল প্রসেসগুলোর কারণে। এই যে ডিফিউশনের কারণে পলিউশন গুলো ডাইলুট হয়ে যাচ্ছে। তারপর টেম্পারেচার, যেমন ধরো কতদিন যদি খুব গরম পড়ে তারপরেই দেখা যাচ্ছে একটু ঠান্ডা আবহাওয়া অথবা বৃষ্টি পড়ছে। আবার এই যে শীতকালটা, ধরো শীত কিন্তু তীব্র শীতটা অনেক দিন পড়ে না, কিছুদিন পরে, তারপর আবার শীতের তীব্রতা কমে আসে, আবার একটু বেশি শীত পড়ে। তাহলে এই যে একটা ইনইকুয়ালিটি বা ভ্যারিয়েশন, এটা মেইনটেনেন্স টা আসলে প্রকৃতির একটা অনেক বড় ভূমিকা আমাদের সুস্থতার জন্য। এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশন। আর আর্টিফিশিয়াল ভেন্টিলেশন কি? এক্সস্ট ফ্যান দিয়ে একটা ঘরের গরম এয়ারটাকে বের করে দেওয়া, প্রোপালশন ভেন্টিলেশন, এগুলো নাম জেনে রাখো। ব্যালেন্সড ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিংটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিছু জানতে হবে, শর্ট নোট আকারে কিছু পড়ে রাখতে পারবে। ঠিক আছে, এয়ার কন্ডিশনিং নিয়ে তাহলে তোমরা নিজেরাই পড়বে এয়ার কন্ডিশনিং এর মেকানিজম। ঠিক আছে, এটা তোমাদের বইতেই দেওয়া আছে, জাস্ট 4-5 লাইনে মেকানিজমটা একটু দেখে রাখবা। তাহলে এই যে ন্যাচারাল ভেন্টিলেশন কি কি, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন কি কি, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এক্সাম্পল হিসেবে। আচ্ছা, ক্রাইটেরিয়া অফ ওয়েল ভেন্টিলেশন, এখানে দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। It should be prevent chilling and drying of body as well as stagnation of body heat. It should be able to remove gas, odor, bacteria, dust, which contaminate the air, dilute it and remove impurities. তাহলে এই দুইটা হচ্ছে ওয়েল ভেন্টিলেশনের ক্রাইটেরিয়া। যেমন এয়ার পলিউশন, একটা নির্দিষ্ট জায়গার এয়ারের টেম্পারেচার যদি কমে যায় অথবা হিউমিডিটি বেড়ে যায়, তাহলে এটাকে কিন্তু আমরা এয়ার পলিউশন বলবো না। ঠিক আছে, এয়ার পলিউশন বলবো না যদি সেখানে তোমার কম্পোজিশন গুলো ঠিক থাকে, উপাদানগুলো ঠিক থাকে, তাহলে এটাকে এয়ার পলিউশন বলবো না। কিন্তু টেম্পারেচার, হিউমিডিটি যদি মেইনটেইন না হয় তাহলে সেটাকে কিন্তু আমরা ওয়েল ভেন্টিলেশন বলবো না। বুঝে গেছে? ভেন্টিলেশন আর এয়ার পলিউশন বা এয়ার নরমালাইজেশন এর মধ্যে পার্থক্য এখানে। ভেন্টিলেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে কমফোর্টেবল, মানে হেলদি হওয়ার পাশাপাশি কমফোর্টেবল বানানো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আর খুব বেশি এই কার্ডে আর খুব বেশি টপিকস বাকি নাই। আর একদিন ক্লাস নিলে সম্ভবত আমাদের টপিকসগুলো মোটামুটি শেষ হয়ে আসবে, আর একদিন অথবা 2 দিন। আজকে তাহলে আমাদের এতটুকু থাকুক।
ক্লাসে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, সবাইকে আল্লাহ আসসালামু হাফেজ। ম্যাম কালকে ম্যাম রোল 3 প্রেজেন্ট। রোল 3, আচ্ছা ঠিক আছে। ম্যাম রোল 15। 18. Ma'am, roll 18. রোল 15, 18 তোমরা কি প্রথম থেকে ছিল না? ম্যাম ছিলাম, মাঝখানে নেট চলে গেছিল তো। আচ্ছা ঠিক আছে। এম 47 ও প্রেজেন্ট। 47, আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। Uh, আসসালাম।